শিপ্রা ও শ্যামলের সংসারে রয়েছে ওদের একমাত্র দুষ্টু ছেলে রোহন। রোহন এত দুষ্টু ছিল যে পাড়ার সকলে ওকে গুন্ডা বলে ডাকতো। গরিব হলেও ওদের সংসারে সুখের অভাব ছিল না, অভাব ছিল অর্থের। কিন্তু শত অভাবের মধ্যে ওরা কষ্ট করেই জীবনযাপন করত। সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করা ছিল শ্যামলের রোজগার। বিক্রি শেষে যা আনাজপত্র পড়ে থাকতো তাই দিয়ে কিছু রান্না করে দুমুঠো ভাত খেয়ে দিন চলে যেত। কিন্তু কোনোদিন কাউকে নিজেদের কষ্টের কথা বলতো না। সুখ বেশি দিন মানুষের কপালে থাকে না। তাই একদিন রাস্তায় একটা গাড়ি এসে ধাক্কা মারে শ্যামলকে। পথচারীরা শ্যামলকে ধরে বাড়ি অবধি পৌঁছে দেয়। কিছুদিন বাড়িতে বিশ্রাম নেওয়ার পরে শ্যামল আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। আবার সবজি নিয়ে বিক্রি করতে যেতে শুরু করে। সংসারের একমাত্র রোজগারি লোক, বাড়িতে বসে থাকলে কি আর চলবে? তারপর রোহন বড় হচ্ছে, স্কুলে ভর্তি হয়েছে, তার খরচ সবই তো শ্যামলের দায়িত্ব। দিন যায়, রোহন বড় হয়, পড়াশোনা, সংসারে খরচ বাড়তে থাকে। শ্যামলের কাজের চাপ আগের থেকে বেড়ে গেছে। এখন সমস্ত সবজি বিক্রি না করে আর বাড়ি আসে না। এইভাবে দিনগুলো কাটতে থাকে ওদের। বেশ কিছুদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ইদানিং শ্যামল প্রায়ই বাড়ি ফিরে বলে মাথায় যন্ত্রণা করছে। রোজ রোজ একই কথা বলায় শিপ্রা শ্যামলকে বলে, তুমি একদিন ফেরার পথে ডাক্তার দেখিয়ে এসো। তোমার শরীর ঠিক না থাকলে আমাদের কি হবে বলো তো? শ্যামল, না না, ও কিছু নয়, আবার ডাক্তারখানায় গেলে অনেক খরচ, এখন এসবের দরকার নেই। কিন্তু শ্যামল সুস্থ হচ্ছে না দেখে শিপ্রা একদিন জোর করে ওকে ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তারবাবু শ্যামলকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আনতে বলে। পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে শিপ্রা ডাক্তারবাবুর কাছে আসলে ডাক্তারবাবু শিপ্রাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, উনি কি কখনো আঘাত পেয়েছিলেন? শিপ্রা, হ্যাঁ ডাক্তারবাবু, বেশ অনেকদিন আগে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ও তো ভালোই ছিল। ইদানিং মাথায় যন্ত্রণা করছে বলছে। ডাক্তারবাবু বললেন, ওনাকে সাবধানে রাখবেন, ওনার মাথায় আঘাত আছে, যার থেকে উনি যে কোনো সময় সবকিছু ভুলে যেতে পারে। কথাগুলো শোনার পরে শিপ্রা বাড়ি এসে আর শ্যামলকে বাড়ি থেকে বের হতে দেয় না। সংসারের ভার নিজের কাঁধেই তুলে নেয়। একদিন শিপ্রা কাজে বেরিয়েছে, সেই সময় শ্যামল বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু পথ ভুলে সে আর বাড়ি ফিরে আসতে পারে না। পথ চলতে চলতে অনেক দূরে এক মন্দিরের কাছে বসে থাকে। সেখানকার পুরোহিত শ্যামলকে তার বাড়ির কথা জিজ্ঞাসা করলে শ্যামল কিছুই বলতে পারে না। তখন সেই পুরোহিত শ্যামলকে মন্দিরের বিভিন্ন কাজে যুক্ত করে বিনিময়ে তার খাওয়া থাকার ব্যবস্থা করেন। মন্দিরে অনেকেই আসেন ঠাকুর দর্শন করতে। সেই রকম পীযূষবাবুও রোজ ব্যবসায় কাজে বেরোনোর সময় মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে আসেন। পীযূষবাবু শ্যামলকে দেখে পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করেন, ঠাকুর মশাই, ইনি কে? আগে তো এখানে দেখিনি কখনো। ঠাকুর মশাই বলেন, হ্যাঁ, মাস দুয়েক আগে আমি একদিন ওনাকে মন্দিরের সিঁড়িতে বসে থাকতে দেখলাম। বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে বলতে পারলো না, তাই মন্দিরের কাজে নিয়ে নিয়েছি। উনি কিন্তু অল্প স্বল্প পড়াশোনাও জানে, মন্দিরের জিনিসপত্র কেনাকাটাও করে আনতে পারে। দেখবেন না যদি কিছু কাজের ব্যবস্থা করা যায়। পীযূষবাবু বললেন, আমার অফিসে সিকিউরিটির জন্য একজন লোক দরকার ছিল। আপনি কি বলেন, ওকে দিয়ে কাজ হবে? ঠাকুর মশাই বললেন, হ্যাঁ হ্যাঁ, খুব পারবে, দেখে বোঝা যায় খুব কর্মঠ লোক। কথাগুলো শুনে পীযূষবাবু শ্যামলকে নিজের অফিসে সিকিউরিটির কাজে নিয়ে নেন। এখন রোহন বেশ বড় হয়ে গেছে, সেও এক প্রাইভেট অফিসে কাজ জোগাড় করে নিয়েছে। মাকে আর কাজে বেরোতে দেয় না, বলে, না মা, তুমি কাজ করবে না, আমি বাবাকে হারিয়ে ফেলেছি,
তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো মা? শিপ্রা দেবী: তুই ঈশ্বরে বিশ্বাস রাখ বাবা। আমি জানি, আমার মন বলে তুই নিশ্চয়ই একদিন বাবাকে খুঁজে পাবি। রোহন: তাই যেন হয় মা। কতদিন হয়ে গেল বাবাকে দেখিনি। রোহন প্রতিদিন বাড়ি থেকে হেঁটে স্টেশন অবধি যায়, তারপর ট্রেনে অফিস। গোটা পথটাই যেন সে তার বাবাকে খুঁজতে থাকে। একদিন পীযূষবাবু তার ড্রাইভারকে বললেন, মোহান্তি, তুমি গাড়িটা বের করো, আমি একটু আসছি ব্যাংকের কাজ সেরে, তারপর অফিসে বেরিয়ে যাব। এই বলে পীযূষবাবু ব্যাংকের দিকে হাঁটতে লাগলো। পথে হঠাৎ তার দৃষ্টি অন্ধকার হয়ে গেল। কিছুই দেখতে পাচ্ছেন না, মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলেন। আশপাশ দিয়ে লোক হেঁটে যাচ্ছে, কেউ একটু দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখলেন, কেউ আবার একে অন্যের সঙ্গে কথা বলতে লাগলো। দেখে মনে তো হচ্ছে কোনো বড় ঘরের লোক। কি যে হলো! শুধু আলোচনা আর ভিড় ক্রমশ বেড়ে যাচ্ছে, কিন্তু কেউ একটু সাহায্য করতে এগিয়ে এলো না। এমন সময় ওই রাস্তা দিয়ে রোহন যাচ্ছিল। ও রাস্তার ধারে ভিড় দেখে ওই লোকটা সামনে এগিয়ে এলো, বলল, কেউ একটু জল দিন তো। বলতে কেউ একজন জল এনে দিল। রোহন মুখে মাথায় জল ছিটিয়ে দিল বটে, কিন্তু কোনো সাড়া নেই। সেই সময় রাস্তা দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছে দেখে রোহন গাড়িটাকে দাঁড় করায় আর পীযূষবাবুকে নার্সিং হোমে নিয়ে যায়। ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে পীযূষবাবুর চিকিৎসা শুরু করে দেয় আর তার বাড়িতে খবর দেওয়া হয়। পীযূষবাবু যে কদিন নার্সিং হোমে ভর্তি ছিলেন, রোহন রোজই আসতো একবার করে পীযূষবাবুকে দেখতে। আস্তে আস্তে উনি সুস্থ হয়ে উঠলেন। রোহন জানে আজ ওনাকে ছেড়ে দেবে, তাই ভাবলো আজ একবার দেখা করে আসি ওনার সঙ্গে। সেই মতন নার্সিং হোমে গেল রোহন। রোহন জিজ্ঞাসা করলো, কেমন আছেন আঙ্কেল? পীযূষবাবু বললেন, ভালো, কিন্তু তুমি যদি সেদিন সময় মতো আমাকে নার্সিং হোমে ভর্তি না করতে, তবে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না। সবই ঈশ্বরের ইচ্ছা। হয়তো কিছু ভালো কাজ করেছিলাম, যার জন্য আজ আমি বেঁচে বাড়ি ফিরতে পারছি। তা তুমি কি করো? বাড়িতে কে কে আছে? রোহন: আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। পীযূষবাবু বললেন, তুমি আমার অফিসে কাজ করবে? আমি তোমাকে ম্যানেজার হিসেবে রাখতে চাই। বেতন যা পাও তার থেকে বেশি দেব, তোমার কোনো অসুবিধা হবে না। রোহন রাজি হয়ে গেল। পরের দিন অফিসে যাবে। বেশ টেনশন কাজ করছে। মাকে প্রণাম করে রওনা দিল। অফিসে ঢুকতেই সিকিউরিটি বলল, আপনি কে? রোহন: আমি রোহন, আজ থেকে এই অফিসে জয়েন করেছি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু সিকিউরিটিকে দেখে রোহনের মনে হলো ওনাকে আমার বাবার মতো দেখতে মনে হচ্ছে। বাবা নয় তো? কৌতূহলবশত পীযূষ বাবুর কাছে গিয়ে রোহন জিজ্ঞাসা করলো, আচ্ছা স্যার, আমাদের অফিসে সিকিউরিটি ম্যান যিনি আছেন, উনি অনেকদিন কাজ করছেন এখানে, ওনার বাড়ি কোথায়? পীযূষ বাবু সে অনেক কথা বলে শ্যামল বাবুর যাবতীয় কথা রোহনকে বলল। পরের দিন রোহন অফিসে আসার সময় মাকে সঙ্গে নিয়ে আসে। শিপ্রা দেবী স্বামীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন আর শ্যামল বাবুকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন। পরবর্তীকালে ভালো চিকিৎসার দ্বারা শ্যামল বাবু ক্রমশ সুস্থ হয়ে উঠলেন। বন্ধুরা, আমাদের জীবনে সব সময় আমাদের ইচ্ছে মতো সবকিছু হয় না। আজ খারাপ সময় গেলে মনে রাখবেন একটা সময় ভালো নিশ্চয়ই হবে। আপনার জীবনে কিছু খারাপ হচ্ছে, আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই আজ নয়তো কাল নয়তো পরশু ভালো সময় আসবেই। শুধু চেষ্টাটা জারি রাখতে হবে। চেষ্টাটা জারি ছিল বলেই রোহন তার বাবাকে খুঁজে পেয়েছিল। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।